কল্কি মুভিটি তো চলে এসেছে, আপনাদের মধ্যে অনেকে হয়তো দেখেও থাকবেন। কিন্তু কল্কি কি এসেছেন, নাকি তিনি আসবেন, নাকি আমাদের মধ্যেই আমাদের সঙ্গে মিশে আছেন তিনি? আরে দাদা, কি যা খুশি বলছেন। কল্কি আমাদের সাথে বসবাস করছে। তিনি তো আসবেন কলিযুগের শেষে, আর কলিযুগ শেষ হতে তো এখনো অনেক দেরি। আচ্ছা, আর আমি যদি বলি কলিযুগ শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কল্কির তো আমাদের সঙ্গেই থাকার কথা, তেমনটা নয় কি? কিংবা যদি বলি আমরা কলিযুগের একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি, আগামী বছরই শেষ হয়ে যাবে কলিযুগ, অর্থাৎ 2025 সালে কলিযুগের অন্তিম পর্ব সংগঠিত হবে, আর তখনই আবির্ভাব ঘটবে কল্কি পুরুষের। কি এমনটা নয় কি? হ্যাঁ, কি সব বলছেন, এসব আবার হয় নাকি? বিশ্বাস হলো না? অবাক হচ্ছ? আমরাও অবাক হয়েছিলাম, আর সেই জন্যই এখান থেকে শুরু হলো আমাদের খোঁজ। পুরাণ অনুসারে কলিযুগের আয়ু 4,32,000 বছর। তবে এই তথ্য কতটা সঠিক, চলুন বিচার করে দেখা যাক। আমরা জানি শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকেই নাকি শুরু হয়েছে কলিযুগ, আর শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল খ্রিস্টপূর্ব 3102-তে, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। সেখান থেকে বর্তমান বছর অবধি অতিক্রান্ত হয়েছে প্রায় 5126 বছর। অর্থাৎ পুরাণ অনুসারে কলিযুগের তো সবে শুরু। অন্যদিকে কৃত্তিবাসী রামায়ণ থেকে রামায়ণের সময়কালটা জানা যায়, যা সংগঠিত হয়েছিল ত্রেতা যুগে, যা বর্তমান বছর থেকে প্রায় 7000 বছর পূর্বের ঘটনা। আবার মহাভারত হয়েছিল দাপর যুগে, যা বর্তমান সময় থেকে 5000 বছর পূর্বের ঘটনা। এখন এই দুটো হিসেব থেকে সহজেই বলা যায় দাপর এবং ত্রেতা যুগের মধ্যের পার্থক্য 2000 বছর, অর্থাৎ ত্রেতা যুগের বয়সকাল 2000 বছর। সেই হিসেবে দাঁড়িয়ে কলিযুগের বয়সকাল কি 4,32,000 বছর হওয়া সম্ভব? চলুন আরো কয়েকটা তথ্য বিচার করে দেখা যাক। বেদ, পুরাণ, উপনিষদ মতে 4 যুগ নিয়ে গঠিত হয় আমাদের মহাযুগ চক্র, আর সেই 4 যুগ যথাক্রমে সত্য, ত্রেতা, দাপর এবং কলি। যুগগুলো পরপর বসে সংগঠিত হয় একটি যুগ চক্র। এই যে গোটা ছবিটা, এটা মহাকাশের ছবি। মাঝখানে যে উজ্জ্বল বস্তুটিকে দেখছেন, সেটি হলো আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রবিন্দু, যাকে ব্রহ্মাও বলা হয়ে থাকে। সূর্য সহ সৌরমণ্ডল সেই ব্রহ্মাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে সময় নেয় আনুমানিক 24,000 বছর। অর্থাৎ যুগ চক্র সম্পূর্ণ হয় 24,000 বছরে। এই যুগ চক্রের দুটি ধাপ, ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান। ক্রমহ্রাসমান ধাপে সূর্য ক্রমশ দূরে যায় ব্রহ্মা থেকে, আর সূর্যের সেই অবস্থান অনুসারে এই ধাপকে 4টি খণ্ডে ভাগ করা হয়। তবে এই 4 খণ্ড কিন্তু সমানভাবে বিভাজিত হয়নি। দেখতেই পাচ্ছেন এখানে সত্য যুগ অনেকটা সময় নিয়ে। এর ব্যাখ্যা হিসাবে বলা যেতে পারে, প্রচলিত বিজ্ঞান মতে কেন্দ্র থেকে দূরে যেতে গেলে অধিকতর টানকে উপেক্ষা করে এগোতে হয়, ফলে সময়ও বেশি লাগে, আর তাই সত্য যুগের আয়ুষ্কাল বেশি, প্রায় 4000 বছর। সত্য যুগের পর আসে ত্রেতা যুগ। তবে এই দুই যুগের মধ্যে আসে যুগ সন্ধিকাল। যেমনভাবে দিন থেকে রাত হওয়ার মাঝে আসে সন্ধ্যা, আবার রাত থেকে দিন হওয়ার মাঝে আসে ভোর। বলা যেতে পারে দিনের সময়টা ভোর এবং সন্ধ্যা দুই সন্ধিক্ষণের মধ্যের সময়। যুগ পরিবর্তনের ক্ষেত্রেও ঘটে ঠিক অনুরূপ। দুই যুগের মাঝে আসে যুগ সন্ধিকাল, অর্থাৎ একই রকমভাবে বলা যায় দুই যুগ সন্ধিকালের মধ্যে অবস্থান করে এক একটা যুগ। আর এই যুগ সন্ধিকাল ঠিক কত বছরের হয় সেটা জানা যায় যুগের আয়ুষ্কাল থেকে। যেমন সত্য যুগের আয়ু 4000 বছর, তাই এর পূর্ববর্তী ও পরবর্তী সন্ধিকালের আয়ু হবে সত্য যুগের আয়ুর 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ
400 বছর করে, 400 বছর আগে, 400 বছর পরে। তাহলে এটা বলা যেতে পারে যে 2 যুগ সন্ধিকাল সহ সত্যযুগের আয়ু 4800 বছর। এই একই হিসাবে ত্রেতা যুগের আয়ু 3600 বছর, পরবর্তীতে দাপর যুগের আয়ু 2400 বছর ও সর্বশেষ কলি যুগের আয়ু 1200 বছর, অর্থাৎ সব মিলিয়ে 12,000 বছর। 12,000 বছরে আমাদের সৌরমণ্ডল আকাশগঙ্গা ছায়াপথে ব্রহ্মাকে কেন্দ্র করে তার অর্ধেক ঘূর্ণন সম্পূর্ণ করে। আর এই 12,000 বছরের মধ্যেই শেষ হয়ে যায় 4 যুগ, যার মধ্যে কলি যুগের আয়ু মাত্র 1200 বছর। এরপর থেকে শুরু হয় সৌরমণ্ডলের ক্রমবর্ধমান ধাপ, অর্থাৎ আবারও কেন্দ্রবিন্দু ব্রহ্মার দিকে ফিরে যাওয়া, এবং একইভাবে 4 যুগের অতিক্রমের হিসাব। আর এই মতবাদ অনুসারে প্রথমেই পার হতে হয় কলিযুগ। উক্ত যুগের যে হিসেবটা আপনাদেরকে দিলাম তার সব থেকে বড় প্রমাণ হলো বেদ, যেখানে উল্লেখ আছে 4 যুগের সমষ্টি 12,000 বৎসর। এছাড়াও শ্রী যুক্তেশ্বর গিরির লেখা একটি বই থেকে আমরা উক্ত তথ্যটি পাই। ওনার লেখা বইটির নাম দ্য হোলি সায়েন্স। বইটি প্রকাশ পেয়েছিল 1894 সালে, এবং প্রকাশ পাওয়ার পর সেই বইটিকে ভিত্তি করে ডেভিড স্টেইনমেচ এবং জোসেফ সেলভি এরা দুইজনে দ্য ইউগাস নামে আরও একটি বই লেখেন, যাতে উক্ত তথ্যটিই ব্যাখ্যা করা হয়েছে। ওনাদের এই বই মতে সত্যযুগের শুরু হয়েছিল 11,500 খ্রিস্টপূর্বাব্দে, এবং তারপর থেকে হিসেব করলে দাঁড়ায় কলিযুগের শুরু 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে, এবং সেই হিসেবে কলিযুগের শেষ 500 খ্রিস্টাব্দে। ওপরের চক্রটাকে ভালো করে দেখলে বোঝা যাবে প্রথম কলিযুগের পর শুরু হচ্ছে দ্বিতীয় কলিযুগ, এবং 1200 বছর অতিক্রম করে দ্বিতীয় কলিযুগ শেষ হচ্ছে 1700 খ্রিস্টাব্দে। অর্থাৎ কি ভাবছেন? বর্তমানে কিন্তু আমরা কলিযুগে নেই। কলিযুগ তো 1700 খ্রিস্টাব্দে শেষ হয়ে গিয়েছে। বর্তমানে আমরা আছি দাপর যুগে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, কলিযুগ তো শেষ হয়ে গেল, কই কল্কি অবতার তো এলেন না? নাকি তিনি এসেছেন এবং আমাদের সঙ্গে আমাদের মধ্যেই মিশে আছেন? নির্দিষ্ট সময় এলে তিনি রণক্ষেত্রে অবতীর্ণ হবেন। তবে উক্ত তথ্যকে প্রমাণ করে আরও একটা বিষয়। খুব সূক্ষ্মভাবে বিচার করলে, গীতা পড়লে দেখা যাবে সেখানে উল্লেখ আছে কলিযুগে মানুষের আয়ু হবে 50 বছর, মানে গড় আয়ুর কথা বলছি। কিন্তু বর্তমানে অর্থাৎ 2024-এ এসে মানুষের গড় আয়ু কিন্তু 73.33 বছর। তাহলে এটা কি বলা যেতে পারে যে আমরা কলিযুগ অতিক্রম করে এসেছি? তো এখান থেকেই আমাদের প্রয়োজন পড়ল আরও কিছু তথ্যের, এবং আমরা পড়াশুনো ও তথ্যাদি বিশ্লেষণ করতে করতে আরও যে তথ্যগুলো পেলাম সেগুলো কিন্তু এর থেকেও বেশি ভয়াবহ। চলুন এবার সেগুলো আপনাদেরকে দেখানো যাক। এই তথ্য অনুসারে যুগের চক্রটি হয় কিছুটা এই রকম। এক্ষেত্রে প্রত্যেক যুগের সময়সীমা সমান এবং 2 যুগের মাঝের যুগ সন্ধি কালও সমান। তথ্যটি আমরা পেয়েছি বিভুদেব মিশ্রার লেখা দ্য এন্ড অব দ্য কলিযুগ ইন 2025 এই বইটি থেকে। এটি প্রকাশিত হয়েছে 2012 সালের জুলাইতে। এই বইটিতে উল্লিখিত মতবাদ মূলত সপ্তর্ষি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে, আর এই ক্যালেন্ডারের উৎপত্তি হয়েছে 6600 খ্রিস্টপূর্বে, এবং ক্যালেন্ডার অনুসারে সেই সময়কালটা ছিল দাপর যুগ। সেই হিসাবে উক্ত যুগচক্র ধরে গণনা করলে পাওয়া যাবে প্রথম কলিযুগের শুরু 3676 খ্রিস্টপূর্বে এবং দ্বিতীয় কলিযুগের সমাপ্তি 2025 সালে। এছাড়া এই মতবাদের ভিত্তি হল আরও একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আমাদের পৃথিবীর যে অক্ষ তা প্রায় 24,000 বছর পর একটি সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে।
আর ঠিক তাই প্রায় 24,000 বছর পর প্রত্যেকটি ঋতু নিজেকে একই রূপে ফিরিয়ে আনতে পারে পৃথিবীতে। এছাড়াও মায়া, অ্যাজটেক, ইনকা, গ্রিক কিংবা মিশরীয় সভ্যতাতেও এই 24,000 বছরের উল্লেখ আছে। বলা হয় যুগ চক্র সম্পূর্ণ হয় এই 24,000 বছরেই। তবে সত্যিই কি 2025 সালে কলিযুগ শেষ এবং তারপরেই প্রবল কোনো বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবে পৃথিবী? না, এমন ভাবার কোনো কারণ নেই। আসলে কোনো পরিবর্তনই তো আর দুম করে একদিনে হয় না। পরিবর্তন হয় ধীরে ধীরে। যেমনভাবে গ্রীষ্মের থেকে বাতাসের উষ্ণতা কমে কমে আসে শীত, তেমনি যুগেরও পরিবর্তন হয় ধীরে ধীরে, এবং সেই সময়টাকে বলে যুগ সন্ধিকাল। সপ্তর্ষি ক্যালেন্ডার অনুসারে উক্ত যে যুগ চক্রটা আপনাদেরকে দেখালাম, সেক্ষেত্রেও 2025 সালের পর আমরা অবতীর্ণ হব যুগ সন্ধিকালে, এবং ধীরে ধীরে 300 বছর ধরে সেই যুগ পরিবর্তন হয়ে পৌঁছব দাপর যুগে। এই তথ্য কতটা সঠিক, কি বা এর ভিত্তি, এই নিয়ে আরো খোঁজ করতে গিয়ে আমরা জানলাম উক্ত তথ্যগুলো বৈজ্ঞানিক কিংবা বৈদিকভাবে যথেষ্ট যুক্তিবহ হলেও পুরাণ কিন্তু এটিকে একেবারেই মানে না। পুরাণে এক বিশেষ ধারণা আছে, এবং সেটি হলো দৈব বছর। অর্থাৎ বেদে যে 4 যুগের মোট আয়ু 12,000 বছর উল্লেখ করা হয়েছে, পুরাণ মতে সেই 12,000 বছরকেই 12,000 দৈব বছর বলা হয়েছে, যেখানে এক দৈব বছর সমান 360 সৌর বছর বা মনুষ্য বছর। আর ঠিক এই হিসেব মেনেই বেদে উল্লেখিত কলিযুগের 1200 বছর আসলে 1200 দৈব বছর, যা মানুষের হিসাবে 1200 গুণ 360, অর্থাৎ 4,32,000 মনুষ্য বছর। এছাড়াও ভগবদ গীতা উক্ত যুগ চক্রকে সমর্থন করে না। গীতা অনুসারে কলিযুগের পর আবারও ফিরে আসছে সত্যযুগ, এবং কলিযুগ ততক্ষণ শেষ হচ্ছে না যতক্ষণ না কল্কির আগমন ঘটছে। সে পৃথিবীতে এসে কলি পুরুষকে ধ্বংস করে পুনরায় প্রতিষ্ঠা করবে সত্য, ন্যায় এবং শান্তির। তাহলে কি দৈব বছরের ধারণাটাই সঠিক? এই নিয়ে আরো খোঁজ করতে গিয়ে আমরা দ্বারস্থ হলাম মহাভারত এবং কল্কি পুরাণের কাছে। এই দুটি গ্রন্থই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস অর্থাৎ বেদব্যাস লিখেছেন। ওনার লেখা মহাভারতে আমরা দেখতে পাই কিভাবে দাপর থেকে কলি যুগে পরিণত হচ্ছে, অর্থাৎ যুগের পরিবর্তন। এবং কল্কি পুরাণে আমরা জানতে পারি যে কল্কির আগমন তো ঘটছে কলিযুগে, কিন্তু উনি অন্তর্ধান করছেন সত্য যুগে। এ থেকে এটুকু বোঝা যায় যে ঋষি বেদব্যাসের গণনা অনুসারে কলিযুগের পর পুনরায় ফিরে আসছে সত্য যুগ, আর এই যুগ পরিবর্তন সম্পন্ন হচ্ছে কল্কির জীবদ্দশায়। অর্থাৎ এর থেকে কি আমরা বলতে পারি না যে ঋষি বেদব্যাসের হিসাব অনুসারে দৈব বছরের ধারণাটি ঠিক নয়? যদি ঠিক হতো তবে কল্কির পক্ষে কি পৃথিবীতে 4,32,000 বছর বেঁচে থাকা সম্ভব হতো? যেখানে কল্কি পুরাণ মতে কল্কি তার রাজত্বের দায়ভার তার 4 পুত্রের হাতে তুলে দিয়ে স্ত্রী পদ্মাকে নিয়ে গমন করবেন হিমালয়, যেখান থেকে শুরু হবে বৈকুণ্ঠের পথ। অর্থাৎ কল্কি পুরাণে কল্কির যে আয়ুষ্কালের ইঙ্গিত দেওয়া আছে তা মোটেই লক্ষ লক্ষ বছর নয়। কল্কি পুরাণে কল্কির জন্মের কথা বলতে গিয়ে বলা আছে সুমতির গর্ভ থেকে বৈশাখ মাসের দ্বাদশ শুক্লে তিনি জন্মগ্রহণ করবেন, কিন্তু এখানে কোনো সালের উল্লেখ নেই। যদি থাকতো তাহলে হয়তো কলিযুগের শেষ ঠিক কত সালে হতে পারে বলে বেদব্যাস মনে করছেন সেটা জানা যেত। তাহলে বাস্তবে এই যুগ চক্রের সময়কাল ঠিক কাকে সমর্থন করছে? বেদ, পুরাণ, ভগবদ গীতা নাকি কল্কি পুরাণ? প্রতি ক্ষেত্রে হিসাব আলাদা আলাদা হলেও একটি সংখ্যা যা বারবার প্রত্যেকটি হিসেবে ফিরে ফিরে আসছে, আর তা হলো 12,000।
এখন এই 12,000 বছর না দৈব বছর সেটা জানা যাবে কল্কির জন্মের সঙ্গে। তবে প্রশ্ন হলো, কল্কির জন্ম কিভাবে ঢাকঢোল পিটিয়ে হবে? কল্কি পুরাণ মতে সম্ভালা নামক এক গোপন গ্রাম, যা পাহাড়ের কোনো এক গর্ভে সমস্ত পৃথিবী থেকে আলাদা হয়ে লুকিয়ে আছে, সেখানেই জন্ম নেবেন কল্কি। আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে কথা, 2025 সালেই শেষ হয়ে যাবে কলিযুগ। সে কথাটা কি তবে আদেও সত্যি বলে প্রমাণ করতে পারলাম? এই প্রশ্ন থেকে আমরা আরো একটু খোঁজাখুঁজি করে পৌঁছলাম আরেক জায়গায়। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের সর্বশেষ খোঁজ ভবিষ্যমালিকা পুরাণ, এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ খোঁজ বর্তমান সময়ে দাঁড়িয়ে। বইটি আজ থেকে 600 বছর আগে লেখা হয়। 5 জন মুনি বইটি লেখেন, যারা পঞ্চসখা নামে খ্যাত। তাদেরই একজন অচ্যুতানন্দ দাশের গণনা অনুসারে এমন অনেক ভবিষ্যৎবাণী ভবিষ্যমালিকাতে তিনি লিখে যান, যা কলিযুগের অন্তিম ক্ষণ সম্পর্কে আমাদেরকে একটা আন্দাজ দেয়। যেখানে বলা কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কলিযুগের শেষে জগন্নাথ মন্দির জলের তলায় ডুবে যাবে এবং কলিযুগের শেষ যুদ্ধ কটকে সংগঠিত হবে। তাছাড়া এই বইতে তিনি উক্ত ঘটনার সময়কালও উল্লেখ করেছেন। এ সমস্ত কিছু ঘটবে 2020 থেকে 2025-এর মধ্যে, অর্থাৎ ভবিষ্যমালিকা অনুসারে কলিযুগের অন্তিম আসন্ন। 2025-এই শেষ হয়ে যাবে কলিযুগ। আর বর্তমান সমাজ পরিস্থিতিতে কলিযুগের শেষের লক্ষণ তো সুস্পষ্ট। সমাজের সম্পূর্ণ অবক্ষয়, মানুষের মধ্যে অনৈতিকতা, পাপের সর্বোচ্চ বিস্তার এবং সর্বোপরি প্রকৃতির বিরুদ্ধাচারণ। এতক্ষণ ধরে সমস্ত বিচার বিশ্লেষণ করে এমন অনেক মতবাদ আমাদের হাতে এসে পৌঁছালো, যা থেকে সহজেই বলা যায় 2025 সালেই শেষ হয়ে যাবে কলিযুগ। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কল্কি অবতার কিংবা কলিযুগ সম্বন্ধে আপনাদের কোনো মন্তব্য কিংবা প্রশ্ন যদি থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।